নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম আত্মার বাসা। লিখেছেন শ্রী কর্মকার। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর সময় নষ্ট করছি না, গল্প শুরু করছি। কাল হোলি শেষ হলো। আজকের দিনটা আবার কেন জানি না বেরঙিন লাগছে। এত মজা হই হুল্লোড় করার পরেও মনে হচ্ছে এইসব শেষ হয়ে গেল। তবুও ভাগ্য ভালো যে আজ অফিস নেই। রবিবারের ছুটিটা চুটিয়ে উপভোগ করব কি তা না, আমার মনের মধ্যে কোথায় একটা যেন বিষাদের ভাব। শুধু বারে বারে মনে হচ্ছে আমার ভেতরে অন্য কেউ আবার ইচ্ছে করে মনটাকে খারাপ করিয়ে দিচ্ছে। এটা মনে করিয়ে দিচ্ছে যে কাল আবার অফিস আছে, জীবনের দৌড় আবার শুরু। তবে আমার হোলির দিনটা গেছে একরকম। কেননা হোলি কাটাতে গিন্নি গেছে বাপের বাড়িতে। আমি চলে এসেছি সেখান থেকে, এখন বাড়িতে একা। সেই জন্যই মনে হয় মনটা ভালো লাগছে না। কিশোরী যদি তবুও আসতো ভালো হতো, সময়টা কেটে যেত। ওর তো আবার বক বক না করলে স্বস্তি হয় না। তবুও একটা মানুষ তো পাশে থাকতো, সে যেমনই হোক না কেন। সে যখন নেই, তার চেয়ে বরং তারানাথ ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। গিন্নিও নেই যে কিছু বলবি। যাই হোক, এই বেলা খেয়ে বেরিয়ে যাব। রাতটুকু একা কাটালে তো গিন্নির আবির্ভাব আবার হবে। কথাগুলো ভাবতে ভাবতে আমি বাইরের বারান্দায় পায়চারি করছিলাম। কখন যাব সেটাই ভাবছি। তখন দেখি কিশোরী বাইরের দরজা খুলছে। তাকে দেখেই মনটা উৎফুল্ল হয়ে উঠল আমার। যাক, একা যাওয়ার কষ্টটা পোহাতে আর হবে না। কিশোরী বাইরের গেট খুলে ভেতরে আসার আগে আমি ঘরের দরজা খুলে বাইরে এলাম। কিশোরী আমাকে দেখে হেসে বলে উঠল, হে কি ভায়া, তোমার মুখের অবস্থা এমন কেন? হ্যাঁ? আমার আর মুখের অবস্থা, একে গিন্নি বাড়িতে নেই, নিজে রান্না বান্না করে খেতে হচ্ছে, তার উপর আবার গপ্প করার কেউ নেই, তাই আমার মুখের অবস্থা এমন। তাকে সাথে নিয়ে ভেতরে এলাম। কিশোরী বসতে বসতেই বলল, তাহলে তো আমি ঠিক সময় এসেছি। তোমার হাতের চাটা পাওয়া যাবে, না হলে তো বৌদির হাতের চায়ে মন ভরাতে হয়। তোমার হাতে সেই স্পেশাল চার কই? তার বলতে হেসেলে যে আমার অধিকার নেই ভায়া, তবে ঘরে বসে এভাবে শুধু চা খেয়ে যাবে? এবার কিশোরী বলল, তবে আর কি করা যায়? যাই, তৈরি হও দেখি, ঠাকুর মশাইয়ের বাড়ি যাই। কাল দোল গেল, তাকে তো প্রণাম করাই হলো না। হ্যাঁ, এটা ঠিক বলেছ তুমি। তবে একটু অপেক্ষা করো, আমি খেয়ে নিয়ে বেরোবো। খাওয়ার ঝামেলা বড় ঝামেলা হে, ল্যাটা চুকে গেলেই বাঁচি। তাকে বসিয়ে রেখে আমি খেয়ে তৈরি হলাম। ও বেলায় এসে বাসন কাসন মাজা যাবে খন। ঠাকুর মশাইকে প্রণাম করবার মিষ্টি মুখ করবো না, সেটা কি আর হয়? তাই তার প্রিয় দোকান থেকে রাবড়ি কিনে আর এক প্যাকেট পাসিং শো নিয়ে রওনা দিলাম। সদর দরজায় কড়া নাড়তে ঠাকুর মশাই দরজা খুলে দিলেন। আমরা ভেতরে এসেই আগে প্রণাম সেরে মিষ্টির ঠোঙ্গা হাতে ধরিয়ে দিলাম। খেয়াল করলাম ঠাকুর মশাইয়ের মুখে হাসি। এবার তারানাথ বলল, কি বাসি প্রণাম সারলে যে, নাকি আস্তে আস্তে মনে পড়ল? আমি এর উত্তরে কিছুই বলতে পারলাম না। কথাটা তো সত্যি, কিন্তু কিশোরী নির্বিকার ভঙ্গিতেই বলল, কি করব বলুন তো ঠাকুর মশাই, কাজের থেকে ওই একটা দিনই ছুটি পেয়েছি, সারাদিন ঘুমিয়ে আর খেয়েই কাটিয়ে দিলাম, তবুও আজ ছুটির দিন নেই হাতে। তারানাথের পেছন পেছন আমরাও ভেতরে এসে বসি। সে তো তক্তাপোষের উপরে এসে বসলো। কিশোরী আবার বলে উঠল, রং আর খেললাম কই ঠাকুর মশাই, ওই ঘুমিয়েই কাটিয়ে দিলাম সারাটা দিন। এবার আমি বাকি কথা যুক্ত করলাম, তার মধ্যে আমার গিন্নি বাড়িতে নেই, তুমি তবুও তো ওই শুয়ে বসে দিনটা কাটিয়েছ, আর আমি
সারাটা দিন কাজ করে কাটিয়েছি। তার তো আবার বাড়িঘর ঠিক থাকা চায় না। যে জিনিস যেখানে ছিল সেখানেই থাকতে হবে, নইলে তো আমারই দোষ। তোমার তো আর সেসব জ্বালা নেই ভাই, জ্বালা যত সব আমার হয়েছে। আর যদি রং খেলতাম তবে আমাদের কি আর মানুষ বলে মনে হতো? দেখে মনে হতো যে শরীরটা আমাদেরই, কিন্তু বসবাস করছে আরো একজন। এবার কিশোরী বলে উঠল, বাহ, ভালো বললে তো। হ্যাঁ, আমরা তখন রঙিন। তারানাথকে দেখে মনে হলো যে খুব ভালো লেগেছে তার এই কথাটা। তিনি হেসে বললেন, তাহলে তো ভালোই হতো। তখন বুঝতে তোমার শরীরের আত্মা তখন অন্য কারো শরীরে থাকতো, আর খুঁজে কি পেতে নিজের শরীরকে? তার কথায় কি উত্তর দেব ভেবে পেলাম না, তবে কিশোরী ঠিক উত্তর খুঁজে নিয়ে বলল, তখন ভালোই হতো, মন বলে তো আর কিছু থাকতো না, কষ্টও লাগতো না। এবার তারানাথ বলল, সত্যি কি তাই? আসলে আত্মা শরীরে থাকলে তখনই শুধু দুঃখ কষ্ট এসব বোঝা যায়, নাকি আত্মা মানেই মনেরও একটা টান থাকে? কিন্তু আত্মা যদি থেকেও থাকে তখন তো তার আর জীবনযাপন করতে হয় না, তাই আর দুঃখ কষ্টের কথাও আসে না, কারণ তাকে তো কোনো কিছুই করতে হচ্ছে না। এবার তারানাথ বলল, আসলেই কি সত্যি? এসব তো আমরা ভাবি, কিন্তু আসল কথা জানলে তোমরা অবাক হবে। তাহলে বলুন না, শুনি ঠাকুরমশাই। বাহ, একটা গল্প হবে তাহলে। রাবড়িটা খেতে খেতেই শোনা যাক নাকি ঠাকুরমশাই? বারো 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 দেখি। আমি বরং আমার একটা আত্মা শান্তির জিনিসটি ধরাই। আমি রাবড়ি শালপাতার বাটিতে বাড়তে বাড়তে তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে টান দেন। ধোয়া ছেড়ে তারানাথ বলে ওঠে, চাওড়াপাড়ার বর্ডার সাইডে তখন আমি এক কাপালিকের খোঁজ পেয়ে সেখানে গেছি। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল শ্মশান, সেখানেই সেই কাপালিকের বাস। এইটুকু খবর পেয়ে ট্রেনে চেপে বসলাম। যখন চাওড়া জংশনে নামলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। প্ল্যাটফর্ম একদম ফাঁকা। কি করব বুঝে না পেয়ে বাইরে এলাম আমি। জানতাম কোনো গাড়ি ঘোড়া কিছুই পাবো না। রাস্তা আমার চেনাই ছিল, তাই কাউকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকু হয়নি। স্টেশন ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। রাস্তার যেটুকু দেখা যায় আর বোঝা যায় তাতেই আমি হাঁটছি। তখন পেছন থেকে একটা কোনো যানবাহনের আওয়াজ আমার কানে এলো। মনে হলো কোনো ভ্যান রিক্সা আসছে, কেননা সেটা চালানোর যে আওয়াজ হয় আমি সেটাই পেলাম। পেছনে ঘুরে দেখি সত্যি একটা ভ্যানওয়ালা আসছে। তার ভ্যানের হ্যান্ডেলে একখানা লণ্ঠনও ঝুলছে। দেখে দাঁড়ালাম, সেও আমাকে খেয়াল করে দাঁড়িয়ে যায়। তবে অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই, তুমি কত দূর যাচ্ছ? এবার ভ্যানওয়ালা বলল, আমি যাবো ওই রাজবাড়ি পর্যন্ত। আপনি কোথায় যাবেন? আমি যাব ওই চাওড়াপাড়া শ্মশান। এই রাজবাড়িটা আবার কোথায়? এবার ভ্যানওয়ালা বলল, এইখানে নতুন নাকি বাবু? হ্যাঁ, নতুনই বটে। এসেছিলাম আগেও, তবে সে অনেক বছর আগে। তখন তো এইসব কিছু ছিলই না। রাজবাড়ি বলেও তো কিছু আছে, সেটা আমার মনে পড়ছে না। এবার ভ্যানওয়ালা বলল, যাবেন নাকি? তবে আমি ওই রাজবাড়ি পর্যন্ত সাইরা দিতে পারি, তারপর হোজা চলে গেলে আরো 7 মাইল পর শ্মশান। ও, অনেক উপকার করলে ভায়া। এই রাতের বেলা একা একা অতটা পথ যাওয়া খুব মুশকিল হতো আমার। চলো চলো। কথাগুলো বলতে বলতে আমি ভ্যানে উঠে বসলাম। ভ্যানওয়ালা পেট্রোলে চাপ দিয়ে চলতে শুরু করে। তা আপনি কোথা থেকে এসেছেন? আর শ্মশানের ওখানে কেন?
লোকে তো আইসায় আগত আত্মীয়ের বাড়ি চায়। আমি এসে বললাম, "হা, হা, হা। না ভায়া, আমার এখানে কোনো আত্মীয় নেই। আমি ওই শ্মশানে এসেছি, কাজ আছে। আমি থাকি কলকাতায়, তবে এভাবেই আমি ঘুরে বেড়াই। তবে রাজবাড়ির ব্যাপারটা আমাকে একটু বলবি?" এবার বুঝলাম আপনি সাধনা করেন। তা বাবা, আপনি কি হাতও দেখেন? আমার অবশ্য আপনাকে আগেই দেখে বোঝা উচিত ছিল, লণ্ঠনের আলোয় স্পষ্ট বুঝতে পারি নাই। এখন দেখি আপনার গলায় তো মালা। আমি কোনো উচ্চ মার্গের কেউ নই। আমার ভগবানের সাধনা আমি করি। কোথাও কোনো গুরুর খোঁজ পেলে তার সাথে দেখা করার জন্য ছুটে আসি। আমার বিদ্যে বুদ্ধি খুব কম। হাত দেখা, সমাধান বাতলে দেওয়া, সেসব তো মায়ের ইচ্ছে। আমি আর কি বলবো বলো তো। তবে এখানে আসতে যে এমন রাত হয়ে যাবে কে জানতো। ভালোই হলো, আমারও কাজের দেরি হলো, নাইলে নাইলে তো আপনার সাথে পরিচয়ই হতো না। আর ওই রাজবাড়ি, সে রাজবাড়ি নয় গো বাবা। একসময় সেখানে এক যাত্রা দল এসেছিল। ওরাই যাত্রা করতো, আবার থিয়েটারও করতো। ওরাই জায়গাটাকে রাজবাড়ির মতন সাজাইছিল। সেই থেকেই তার নাম ছিল রাজবাড়ি। কিন্তু ওরা চলে যাবার পর ওখানে আর কেউ থাকে না। ওদের সাথে যা হয়েছিল সেটা খুব ভয়ঙ্কর হয়েছিল। এখনো লোকে ও রাত্রিবেলা যেতে ভয় পায়। কেন কেন কি কি হয়েছিল? সে বছরখানেক আগের কথা। যাত্রা দল নানান অভিনয় দেখাতে থাকে। তাদের অভিনয় সত্যি খুব ভালো ছিল। কিন্তু ওদের দলের একজন লোক পাড়ার কিছু লোকের সাথে ওই শ্মশানে যেত গাঁজা টানতে। সেখানে এক সময় কি হয়, ওই ঝগড়া বাঁধে খুব, তারপর ওই খুনও হয়। তখন গ্রামবাসী ওদের তাড়াই দিছে, না হলে ওরা এখানে স্থায়ী আস্তানা গেড়ে বসছিল। একদিকে ভালোই হয়েছে যে ওরা চলে গেছে, না হলে গ্রামের ছেলে পুলেগুলো কাজ কাম বাদ দিয়ে যাত্রা দলের নাম লেখানোর জন্য তাদের কি ওই যুগ কি। যাই হোক, ওরা তো চলে গেল। তারপর সেই জায়গায় আর রাজবাড়ির ওই সেই ফাঁকা পড়েই থাকলো। তাই সেখানে মাঝে মধ্যে আমাদের ওই তাসের আড্ডা বসে। আমারই আজ দেরি হয়ে গেল যেতে, কাম ছিল কি না। তবে বাবা, একখানা কথা বলে রাখি, ওই রাজবাড়িতে মাঝে মধ্যে এক লোককে দেখা যায়। আমরা তো ওই সেটার ভেতরে যাই না। ওটার 10 হাত দূরে একটা বড় গাছ আছে, সেখানেই খেলি। পাশে আমার বাড়ি। আমরাই দেখেছি ওই রাজবাড়িতে মাঝে মধ্যে এক লোককে দেখা যায়। কিন্তু কাছে গেলে আর কেউ কোথাও নেই, শুধু দেখাই যায়। দিনের বেলা কিচ্ছু নেই, আবার রাতের বেলা কেউ কেউ দেখতে পায়। আজ আমার কাজে দেরি হয়ে গেল, তাই কি করুন, যাবা তো হবেই। কন, কবে থেকে দেখছো? তোমাদের ভয় লাগে না? আমরা ডরাই না। ডরাইলে কি আর সেখানে যাইতে পারতাম? জানি ওইসব কারো শয়তানি। প্রায় লোকের মুখে শুনি যে শ্মশানের ওইখানে নাকি এক কাপালিক আসে। ওর আসার পর থেকে এমনটা হয়েছে। এই মাসখানেক হবে। কারো কোনো ক্ষতি করে না সেই মানুষটা? ক্ষতি তা করছে কিনা বুঝি না। সে শুধু দেখা দিয়ে চলে যায়। প্রথম দেখছে ওই রাজবাড়ির মাঠের পাশের এক বাড়ি। সে বলে লোকটা নাকি কিছু খুঁজে বেড়ায়। সে তো দেখে ভয়ে অজ্ঞান, পরে কিছুই কইবার আর পারে না। আর সবাই দেখছে দূর থেকে, ভয়ে আর কেউ যায় না। রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে সবাই। আজ আমি একা, তাই আপনাকে লগে নিয়ে যাই। বাবা, আপনার থাকার জায়গা আছে? আমার আর থাকবার জায়গা কি, যেখানে পারি সেখানে ঘুমাই। তবে রাজবাড়িতে গেলে মন্দ হয় না, কেউ আসবেও না জ্বালাতে। না 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 না, এ ভুল করবেন না। কি দরকার যদি পাজির লোক কেউ হয়? যাত্রা দল না জানি কিছু সাইরা গেছে নাকি? আর যদি দলের ওই মরা লোকটাই হয়, তখন সে তো নিজের ইচ্ছা পূরণ না করে মরে গেছে। আমি আবার হেসে বললাম, ওসব কিছুই না, বুঝলে। শেষে দেখা যাবে যাতে ওই জায়গা কেউ দখল নিতে না পারে, তাই ওসব করছে কেউ। যাই হোক,
আর কত দূর ভাই? এই তো চলে আসি। না না, এই চলে আসি। এই বলে সে বড় রাস্তার পাশের একটা বাঁকে ঘুরে থেমে যায়। আমি নেমে পড়ি। সে আর কিছু না বলে নিজের দায়িত্ব যেন শেষ এমন ভাব করে চলে যায়। আমি হাঁটা লাগাই আবার সোজা। সেখান থেকে অবশ্য আর ভ্যানওয়ালাকে দেখা গেল না। দূরে কি আছে সেটাও বোঝা যাচ্ছে না। মিনিট 20 হাঁটার পর একটা খোলামেলা জায়গায় এসে পড়লাম। আমি বুঝতে পারলাম শ্মশানের সীমানায় চলে এসেছি। আবার গলি পথে বেঁকে গেলাম। সেখান থেকে কিছুটা হেঁটে ঢালু পথে নিচে নেমে নদীর দিকে শ্মশান। এখন চারিদিক অন্ধকার, দেখে বোঝা যাচ্ছে সেখানে আর আজ সব দেহ পোড়ানোর কাজ নেই। না হলে লোকের গুনগুন আর দূর থেকে আলোর বিন্দু চোখে পড়ত। নিজের মনে হাঁটছি আমি। হঠাৎ কেন জানি না মনে হলো আমার পাশে পাশে কেউ যেন হেঁটে আসছে। একই গরমের দিন, তার উপর আবার রাত, রাস্তা ফাঁকা, একটিও মানুষ নেই বাইরে। মানুষ তো দূরের কথা, কোনো পথ কুকুরেরও দেখা নেই। অমন অনুভূতি হওয়ায় গাটা কেমন শিউরে উঠল আমার। তখন ওই ভ্যানওয়ালার কথা মনে পড়ল। সত্যি কেউ এখানে এমন আছে যে দেখা যায় না তাকে। অবশ্য শ্মশানে তো অনেক অলৌকিক ব্যাপারই ঘটে। সেখানে এমন অনুভব হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে শ্মশানকে তো পবিত্র হিসেবে ধরা হয়। সেখানে একটি আত্মার মুক্তি ঘটে, সেটা কি করে অপবিত্র হয়? কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে আসছি অনেকটা। এবার শ্মশান ভূমি দেখা যাচ্ছে, সাথে কয়েকটি ঘর নজরে এলো। এখানে আবার কে থাকে যে ঘর বানিয়েছে? আগে তো ছিল না। আমার ভাবনার উত্তর পেতে এগিয়ে গেলাম ঘরগুলোর দিকে। দরজায় কড়া নাড়তে ভেতর থেকে একটি লোকের আওয়াজ ভেসে এলো। দাঁড়ান, আসছি। এখন আবার মরা পড়াতে হবে এত রাতেও? করে নিয়ে আসতে পারলেন না? ঘুমটাও হলো না আমার। কথাগুলো ভেসে আসতে আসতে ঘরের দরজা খুলে একটি লোক বাইরে এসে দাঁড়ালো। আমাকে দেখে বেজায় অবাক হয়েছে, সাথে বিরক্তি। আমি অনুনয়ের সুরে বললাম, আগে নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। এখানে আজ কাপালিক এসেছে, তার খোঁজ পেয়ে এসেছি আমি। কিন্তু এখানে ঘর আছে সেটা তো জানি না, তাই কৌতূহলেই ডেকেছি আর কি। এবার লোকটি বলল, আমি এখানকার ডোম, কাজ করি, সব দেহ পোড়ানোই আমার কাজ। তা আপনি কি চান? ওই কাপালিক এখন নেই, যত জ্বালা ছিল ওইটা। আগে নেই মানে কোথায় গেছেন? এবার ডোম বলল, তা আমি কি করে জানবো? নতুন কাজ পেয়েছি আমি, তাতেও তার শান্তি নেই। মাসখানেক হলো আছি, তার মধ্যে যে ওর উৎপাত আমাকে সহ্য করতে হবে কে জানে। আমি তার বিরক্তি বুঝতে পেরেই বললাম, ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুমান, সকালে না হয় কথা হবে। আচ্ছা, আমি কি এখানে থাকতে পারি? এবার ডোম বলল, শ্মশান কি আমার নিজের জায়গা? থাকুন, কোথায় থাকবেন? যার যখন মন চায় সে তো এসে থাকেই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ঘুমান। ডোম চলে যেতে আমি শ্মশানের পাশে প্রতীক্ষালয়ে এসে বসলাম। আমার কাঁধের ঝোলায় একটু শুকনো খাবার ছিল, আর সাথে জামা কাপড়, কিছু দরকারি জিনিসপত্র। সেখানে বসে শুকনো খাবার চিবিয়ে খেয়ে শোয়ার জন্য জায়গা পরিষ্কার করতে শুরু করি। আলো কম দেখায় ভালো করে কিছুই নজরে পড়ছিল না, তবে চাঁদের আলোয় যা দেখতে পাচ্ছি ওই যথেষ্ট। উপরের বসবার জায়গা পরিষ্কার করে ব্যাগখানা মাথায় নিয়ে শুয়ে পড়লাম। সেখানেও শুয়ে শুয়ে আকাশ দেখা যাচ্ছে পরিষ্কার। বেশ লাগছে এমন খোলা আকাশের নিচে শুতে। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কানের কাছে কিছু শব্দ শুনতে পেয়ে ঘুম জড়ানো চোখে তাকালাম ঠিকই, কিন্তু কিছুই নজরে এলো না আমার। তবুও মনে হলো যেন কেউ আমার পাশ থেকে উঠে গেল।
তবে সারা দিনের ক্লান্তি আর ঘুমের জেরে বেশিক্ষণ কিছুই নজরে পড়ল না। আবার গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে কতগুলো মানুষের আওয়াজে আবার ঘুম ভাঙলো আমার। দেখলাম একটা শবদেহ নিয়ে বেশ কয়েকজন বসে আছে। তাদের দেখে আমি উঠে বসলাম। মুখ ধুয়ে এসে তাদের কাছে এসেই দাঁড়ালাম। আমাকে নতুন দেখে তাদের মধ্যে কৌতূহল আছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি, তাই নিজেই আলাপ জমাতে শুরু করি। কে মারা গেছে? দলের মধ্যে একজন বয়স্ক লোক বলে উঠল, আমার ভাইয়ের ছেলেটা কম বয়সে মরে গেল। তার কথায় অন্য একজন বলে উঠল, তা মরবেই বা না কেন? যেখানে সেখানে রাত বিরেতে ঘুরে বেড়াবে। কত লোকই ওকে বুঝাইছে, তোমার ভাই কি বুঝছে? বোঝেনি। কম বয়সী এক ছেলে বলে ওঠে, কাকা ভুল বকো না, ও অমনি ঘুরতো না। লোকে বলে তাই তাদের দোকান বাড়ি পাহারা দেয়, টাকা তো দিত নাকি? কিন্তু দেখো প্রাণ দিল বেঘরে, ঠিক ওই চন্দ্রের মতন। কার্তিকের গলাও ঠিক অমনিভাবে ফাড়া ছিল, যেন যেন কেউ চিরে কিছু বের করেছে। এই কথায় আবার সবার মধ্যে গুঞ্জন শুরু হয়। আমি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, চন্দ্র আর কার্তিকের মৃত্যু একই রকম মানে? বুঝলাম না। এবার ছেলেটি বলল, 1 মাস আগে চন্দ্র মারা গেছে, ওরও গলা এমন করে চেরা ছিল। আমরা ভেবেছি কোনো বন্যজন্তু হবে, কিন্তু ওকে তোর বাড়িতেই মরা অবস্থায় পাওয়া গেছে। আর এই কার্তিককে রাস্তায়, দুজনের মৃত্যু একইভাবে। তাহলে আপনি বলুন এটা কোনো পশুর কাজ কিনা? আমার কথা কেউ তো শুনলেও না, আর বিশ্বাসও করলো না, উল্টে আমাকেই ধমকালো সকলে। আচ্ছা আমি কি একটু দেখতে পারি? বয়স্ক লোকটি নিজের ছেলেটির মুখের দিকে ঢাকা সরিয়ে দিল। অন্য ছেলেটি ভুল বলেনি, সত্যি গলাটা চেরা। আমি নিচু হয়ে বসে ছেলেটির মাথায় হাত রাখলাম। আমার কেমন যেন লাগলো। ওর যে স্বাভাবিক মৃত্যু হয়নি সেটা বুঝতে আমি পারলাম, কারণ মধুসুন্দরী দেবীর আশীর্বাদে তখন আমি খারাপ কিছু হলে সেটা বুঝতে পারতাম। আমার মুখের ভাবভঙ্গি দেখেই হয়তো ওরা কিছু বুঝতে পেরেছে। বয়স্ক লোকটি আমার হাতখানা ধরেই বলে উঠল, কি হলো বাবা? তোমার মুখটা এমন হয়ে গেল কেন? হরি যা বলল সে কি সত্যি বলল? ও কি ঠিক বলেছে? ওর মৃত্যু স্বাভাবিক নয়? আমি তখনই কিছু বলতে পারলাম না। আগে লোকটি আমাকে প্রশ্ন করে, আপনি কে? কোথা থেকে এসেছেন? আচ্ছা আপনি কি তান্ত্রিক? আমি কি বলবো তা বুঝতে পারছি না, শুধু বললাম, আমি তারানাথ চক্রবর্তী, কলকাতা থেকে এসেছি। ঠিক তান্ত্রিক হইনি এখনো, মায়ের সাধনা করি আর গুরুর খোঁজে ঘুরে বেড়াই। এখানে এক কাপালিক এসেছে, তার খোঁজ পেয়েই আমি এখানে এসেছি। এবার লোকটি বলল, আচ্ছা আপনি কি কিছু বুঝতে পেরেছেন? তাহলে ওদের কিছু হয়েছে নাকি? ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। না হলে এভাবে ওর গলা চেরাটা দেখে বোঝা যাচ্ছে যে ওটা কোনো নরপিশাচের কাজ। আমি সঠিক জানি না, আগে বলছি, কিন্তু এটা আমার সন্দেহ মাত্র, ভুল হলেও হতে পারে। এবার হরি বলে উঠল, কিন্তু চন্দ্র যখন মারা গেছে তখন ও এমনি করে রাতে ঘরের বাইরে এসেছিল আর মরে যায়। ওর শবদেহ পোড়াতে অনেক অসুবিধে হয়েছিল ঠাকুরমশাই, কিন্তু সেই সময় ওই কাপালিক ছিল বলেই কাজ সম্পন্ন হয়েছিল। আজ কার্তিকের কি হয় কে জানে। যদি আবারও তেমনি কিছু ঘটে তবে তবে বুঝতে হবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ঠাকুরমশাই। এবার লোকটি বলল, আমারও এখন মনে পড়ল, সত্যিই তো। আপনারা তাকে জিজ্ঞেস করেননি কেন কি ব্যাপার? এবার হরি বলল, না তিনি তেমন কিছুই তো বলেননি। মৃত্যুর সময় নাকি এমন কিছু যোগ থাকে, তাই। আচ্ছা
ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনাদের কাজ শুরু করুন, আমি দেখছি কি করা যায়। আমার কথা শুনে সবাই নিজেদের কাজে লেগে যায়। আমি আমার ব্যাগের কাছে ফিরে আসি। সেখানে আমার সব জিনিসগুলো আছে। আমি ব্যাগ হাতাতে আমার মায়ের আশীর্বাদী জিনিসটা খুঁজে পাচ্ছি না। সেটা তার গলার ফুলের বিশেষ অংশ দিয়ে একটা মালা গাঁথা ছিল, কিন্তু সেটা কোথায়? ব্যাগ থেকে একে একে সব বের করেও কিছুই খুঁজে পেলাম না আমি। দেখেই মাথাটা আমার ঘুরে গেল। সেটা না পেলে তো মায়ের সাধনাও করতে পারবো না। তখন আমি ঘাবড়ে গিয়ে ব্যাগ তন্ন তন্ন করে খুঁজছি। এবার নিশ্চিত সেটা খোয়া গেছে। তখন মনে পড়ল, রাতে যখন ঘুমিয়েছিলাম তখন মনে হয়েছিল যে কেউ আছে। তার মানে সত্যিই কেউ ছিল, আর আর সে আমার মালাটা নিয়ে গেছে। কিন্তু এখন আমি কি করব? আমারও তো সাধনা করার আর উপায় থাকলো না। সে মালার মন্ত্র জপ না করলে কি করে হবে? কথাগুলো ভাবছি, তখন সেই সব লোকেরা এসে আমাকে ডেকে নিয়ে গেল। ডোম এসেছে, সে নিজের কাজ শুরু করবে, তাই আমিও সেখানে গিয়ে দাঁড়ালাম। ডোম নিজের কাজ শুরু করে। বয়স্ক লোকটি যখন চিতায় আগুন দিতে যাবে, তখন হঠাৎ কোথা থেকে কিছু একটা ছুটে এসে লোকটির হাতে বাড়ি দিতেই হাত থেকে তার আগুনের কাঠটা পড়ে যায়। সবাই হতভম্ব, অবাক হয়ে তাকিয়ে আছে। দেখি একটা পাখি পড়ে আছে নিচে। বয়স্ক মানুষটি নিজের হাত চেপে ধরে আছে। সবাই যখন এগিয়ে গেছি, তখন ডোম আবার কাঠে আগুন দিয়ে এগিয়ে দিতে কিছুতেই চিতার আগুন ধরানো গেল না। এবার হরি বলে উঠল, আমি আমি বললাম না, কিছু একটা হবেই, কিছু একটা হবেই। দেখলে তো, দেখলে তো সবাই, আমার কথা সঠিক, দেখলে তো। তবে আজ আর কার্তিকের শেষ কাজ করার দরকার নেই, বরং কাপালি কোথায় গেছে সেটা যদি কেউ বলেন তো আমি তাকে খুঁজে আনি। এবার বয়স্ক লোকটি বলল, তা তো আমরা জানি না। তিনি এখানে থাকেন, আবার চলেও যান, কিন্তু এখানে এভাবে সব দেহ ফেলে রেখে যায় কি করে বলুন তো? কাজ শেষ করতে কাউকে তো চাই যে বাতলে দিতে পারবে সঠিক উপায়টা। আমাকে যদি সময় দেন তবে বলতে পারি, কিন্তু তার আগে আমার কাজ আছে কিছু, সেসব সেরে নিই আমি। এবার বয়স্ক লোকটি বলল, ঠিক আছে, আপনি 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 যা পারেন করুন না, আমরা এখানে আসি তো। এবার ডোম বলল, সকাল থেকেই তো এখানে আছেন, আপনারা বরং যান, আমি একাই সামলে নেব। ওনার কাজ হলে আমি খবর দেব আপনাদের, তখন আবার আসবে। যান। ডোমের প্রস্তাবে সবাই রাজি, কেননা তখন সবার মনে ভয় ঢুকে গেছে। তাই কেউ এখানে আর থাকতে চায় না। কখন যে কার মৃত্যু লেখা আছে কপালে কে জানে। সবাই চলে যেতে আমি বেরিয়ে পড়লাম আশপাশ ঘুরে একটি বিশেষ ফুলের বীজ খুঁজে জোগাড় করে নিয়ে এলাম। সেটা দিয়ে মালা বানিয়ে সাধনায় বসবো বলে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তবে গ্রামবাসীর পক্ষ থেকে কিছু খাবার জুটলো দুপুরে। বিকেল নাগাদ আমার মালা গাঁথা শেষ হলো। সে মালা আমি গঙ্গার জলে চুবিয়ে রাখলাম। সব দেহ সকাল থেকে চিতায় ওভাবেই সাজানো আছে। তারই সামনে গিয়ে মায়ের নাম ধরে ধ্যানে বসলাম আমি। তার আগে চিতায় গঙ্গা জল মাটি ছুঁয়ে সেটা লেপে একটি আসন করে নিলাম। সেখানে একটি ফুল আমার মায়ের উদ্দেশ্যে দিয়ে এবার সাধনায় বসলাম আমি। অনেকটা সময় পেরিয়ে গেছে, আমার হুঁশ ছিল না। তবে আবার অনুভব করলাম কেউ যেন আমার শরীর ঘিরে চলাফেরা করছে। ঠিক বাতাস না, একটা গরম ছোঁয়া অনুভব করছি আমি। হঠাৎ আমার গলায় প্রচণ্ড ব্যথা অনুভব হলো, কিন্তু আমি কিছুতেই থামলাম না। ধীরে ধীরে ব্যথা বাড়তেই থাকে। একটা সময় হঠাৎ আমার মনে পড়ল ডোমের কথা। সে তো এখানেই থাকার কথা, তবে সে কি কিছুই দেখতে বা বুঝতে পারছে না। জোর করে এবার হাঁক দিলাম, কে আছো এখানে? দূরে সরে যাও, নইলে আমার শেষ অস্ত্র প্রয়োগ করতে আমি বাধ্য হব। সরে যাও বলছি। কথাটা বলা মাত্র কানের কাছে ডোমের ভয়ের তো গলা পাওয়া গেল।
কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? এবার আমি চোখ খুলে তাকালাম, দেখি সব স্বাভাবিক আছে। ডোম ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে আমি উঠে মালা ধোয়া জল নিয়ে চিতার চারিদিকে দণ্ডি কেটে ফেললাম। না, কিছু হয়নি। আজ রাতে এই শবদেহ পোড়াবে, বাড়ির লোককে খবর দাও। ডোম মাথা নেড়ে চলে যায়। আমি বিশ্রাম করতেই প্রতীক্ষালয়ে ফিরে আসি। সন্ধেবেলা দেখা গেল সেই হরি এসে উপস্থিত। সে যা বলল তাতে মনে হলো ভয়ে আর কেউ আসবে না। আর কার্তিকের পরিবারের লোক বলে দিয়েছে রাতে তারা এখানে যেতে পারবে না, কি করতে হয় করে দিতে সকাল হলেই তারা আসবে। অগত্যা হরিকে পাঠিয়ে দিয়ে ডোমের সাথে আমিও হাত লাগালাম। আজকে আবার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও বেশি। আর দেরি না করে ডোম চিতায় আগুন দিতে সাজ সরঞ্জাম আনতে ভেতরে যায়। আমি চিতার সামনে দাঁড়িয়ে ভাবছি যে ঠিক এখন কি করা যায়। আর যদি এবারও চিতা না জ্বলে তবে? আমার ভাবনার মাঝে মনে হলো নদী থেকে কিছু একটা যেন উঠে আসছে, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না, কারণ অন্ধকার তখন ঘনিয়ে এসেছে। এদিকে ডোম ফিরছে না দেখে আমি অবাক হলাম। তার তো দেরি করার কথা না, দাহ করার জায়গা থেকে তার ঘর বেশি দূর নয়। এদিকে সব দেহ ছেড়ে যেতেও পারছি না। আমি কি করব ভাবছি, হঠাৎ ডোমের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। এবার আর অপেক্ষা করতে পারলাম না, সেদিকে আমি দৌড় লাগালাম। ঘরের কাছে এসে শুনি ভেতর থেকে গঙ্গানির আওয়াজ। ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখি ডোম নিজের গলা চেপে ধরে গঙ্গাচ্ছে। তার চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। আমি তাকে গিয়ে চেপে ধরলাম। নিজের জোরে তাকে ধরে রাখতে পারছি না, প্রচণ্ড জোরে শরীর কাঁপছে তার। কি হলো? এমন এমন করছেন কেন? কোথাও কোথাও ব্যথা হচ্ছে? বলুন বলুন আমাকে। ডোম কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। স্পষ্ট দেখলাম তার গলা চিরে কিছু একটা বেরিয়ে আসছে। দেখা মাত্র আমি খুব ঘাবড়ে গেলাম। তাকে ছেড়ে দিয়ে আমি সরে যাচ্ছি, কিন্তু ডোম আমার হাত টেনে ধরে, চিৎকার করে বলে ওঠে, আপনি বাঁচান, আপনি সবাইকে বাঁচান। সে এখন আমার শরীর থেকে বেরিয়ে আপনার শরীরে যাবে। এভাবে সে সবার শরীরে বাসা বাঁধে আর নিজের কাজ শেষ হলে বেরিয়ে যায়। আপনি বাঁচান, আপনি সবাইকে বাঁচান। যন্ত্রণায় আর ভয়ে সে আমাকে ছেড়ে দিয়ে পড়ে যায় মাটিতে, গলাটা চিপে ধরে কাতরাতে থাকে নিচে। আমি ভয় পেয়েছি খুব। এমন মৃত্যুর দৃশ্য আগে আমি দেখিনি। এবার দেখলাম গলা চিরে একটা কালো কিছু বেরিয়ে এলো। সেটা বাইরে আসতেই যেন ধোঁয়ার সাথে আবার ছোট্ট কুণ্ডুলি পাকিয়ে মিশে গেল। ধরতে যাব কি যাব না বুঝতে না পেরে হা করে দাঁড়িয়ে থাকি। কাকে ডাকবো? লোক জিজ্ঞেস করলে কি বলবো? আমি দৌড়ে আসি বাইরে, যদি কাউকে পাই, কিন্তু কেউ তো কোথাও নেই। চিতার কাছে এসে দেখি সেখানে সেই কালো কুণ্ডুলি পাকানো ধোঁয়া চিতার কাছে এসে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো সে যেন আবারও সে মৃতদেহের মধ্যে ঢুকতে চাইছে, কিন্তু সে মৃতদেহ তো শুদ্ধ, এখন তাতে তো অন্য কোনো আত্মা ঢুকবে না। আমার অনুমানই সঠিক। সে কালো ধোঁয়া নেয় আত্মা, সে আবার আমার কাছে উড়ে আসছে, আমাকে ধরার চেষ্টা করে, কিন্তু আমাকে কাবু করতে পারে না। প্রথমে আমার মাথার উপরে ঘুরপাক খায়, এরপর আমার গলা লক্ষ্য করে এগিয়ে এলে আমার মন্ত্রের জোরে আর কিছু সে করতে পারে না। আত্মাটি যেন প্রবল আক্রোশে চিৎকার করে ওঠে। যখন আমার সঙ্গে আর পেরে ওঠে না, তখন আবার ঘরের দিকে দৌড়ে যায়। স্পষ্ট দেখলাম নিচে পড়ে থাকা রক্তাক্ত ডোমের দেহের ভেতরে আবার প্রবেশ করলো সে। প্রবেশ করা মাত্র ডোম উঠে দাঁড়ায়, আমার দিকে প্রচণ্ড আক্রোশে সে তাকায়। আমি ভয়ে পিছিয়ে যাই। ডোম আমার দিকে এগিয়ে আসতে থাকে। কে তুমি? কি চাও?
এভাবে কেন সবার জীবন নিচ্ছ তুমি? এবার ডোম বলে ওঠে, তোর কি তাতে? আমি কি চাই সেটা তোকে বলে কি হবে? আমি তাহলে তোমার আত্মাকে সাহায্য করতে পারি, বলো আমায়। এবার ডোম বলে ওঠে, তাহলে আমাকে একটা শরীর দে, সেটাই আমার দরকার, না হলে আমার আত্মার শান্তি হবে না। মানে? কি ভেবেছিস আমি কিছু জানি না? আমাকে বাগিয়ে আনতে চাস না? পারবি না। আমি আগেও ওই যাত্রার দল থেকে সেই তান্ত্রিকের সঙ্গ নিয়েছিলাম। সে আমাকে বলেছিল এমন কিছু শিখিয়ে দেবে যাতে আমার আর কামাইয়ের পথ দেখতে হবে না। কিন্তু সে আমাকে ঠকালো। অপঘাতে মৃত্যু বলে কেউ আমাকে দাহ করেনি। দলের লোক আমাকে ফেলে চলে গেছে। সবাই আমাকে ওই নদীর ধারে ফেলে দিয়ে চলে গেছে। তখনই আমি শপথ করেছি আমার দেহ চাই, আমার সব শক্তি ফিরিয়ে দিতে হবে। তাই নিজেই সবার দেহে বাসা বাঁধি আমি। ওইটুকু তান্ত্রিক ক্রিয়া আমার শেখা ছিল, যদিও আমার কাজে সফল হতে সময় লেগেছে অনেকটা, কিন্তু কেউ আমাকে ধারণ করতে পারেনি। দ্বিতীয় ওই কাপালি, ও শরীরে ঢুকেছিলাম কিন্তু আমি পারলাম না, সে পালিয়েছে। এরপর কার্তিককে পেয়ে ওর শরীরে গিয়েছিলাম, ও আমাকে ধারণ করেছিল। তোদের জন্য ওকে ছাড়তে হলো, আর এই মদখোর ডোম আমাকে ছেড়ে দিচ্ছে। সেদিন তোর শরীরে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। তোর মালাটা আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। তাই তো কার্তিককে ছেড়ে আবার ডোমের শরীরে ঢুকতে পেরেছি। এই কাবালিকে এসেই তো আমাকে জাগালো আবার। সে ভালো করে জানতো আমাকে বন্দি করতে পারলে ওর ক্ষমতা আরো বাড়বে। সেটা আমি হতে দিই কি করে বলতো? ওকে ধরলাম, কিন্তু আমার হাত ফসকালো। তোর শরীর পেলে আমাকে আর ভাবতে হবে না, আমি অমর হয়ে যাব। তোর যে শক্তি কম সেটা আমি চাই, চিন্তা নেই, আমি সে উপায় করে নেব। তোর শরীরে গেলে কার্তিকের সব দেহ দিয়ে সাধনা করব আমি। কথাগুলো বলে সে হাসতে থাকে, কিন্তু আমি একা ওকে রুখবো কি করে সেটাই ভাবছি। তখনই মনে পড়ল নদীর দিক থেকে তখন কিছু একটা এসেছিল, কিন্তু সেটা ঠিক কি তখন খেয়াল করতে পারিনি। আমি যা একটা হোক খড়কুটোর মতন আঁকড়ে ধরতে চেয়েছিলাম, তাই নদীর দিকে দৌড় লাগালাম। ডোমজি আর চিতার দিকে আসবে না সেটা আমি জানি, তাই তাকে নদীর দিকে নিয়ে চললাম। জানি না কেন আমার মনের ভেতরে কেউ বলছে যে নদীতে গেলে কোনো একটা সুরাহা হবে। নদীর কাছে আসতে সেখানে একদিকের ঝোপ একটু যেন নড়ে উঠল। ডোম হাসতে হাসতে বলে, কোথায় পালাবি? কোথায় পালাবি? আজ তোকে আমার চাই। আমি জানি ওই তোর মালা ফেলে দিলেই তোকে আমি পাবো রে, তোকে আমি পাবো। আমি উপায় না পেয়ে চিৎকার করে উঠলাম, কেউ কেউ কোথাও আছো? আরে কেউ কোথাও আছো? আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এখানে কেউ থাকলে সামনে এসো। চিৎকার করে আমি জলে এসে নেমেছি। ডোম আমার পেছনে পেছনে। সে যেই জলে এসে নেমেছে অমনি জল ফুঁড়ে কোনো এক অবয়ব উঠে আসে। ডোমের ঘাটটা চেপে ধরে। ডোম যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আগন্তুক আমাকে উদ্দেশ্য করেই বলে, তুমি তাড়াতাড়ি চিতায় গিয়ে আগুন দাও, আমি একে নিয়ে যাচ্ছি। আমি দৌড়ে এসে চিতায় আগুন সংযোগ করি। আগন্তুক ডোমকে টেনে ধরে নিয়ে আসে। সে তার কাছে একটুও নড়তে পারছে না। এবার ডোম বলে উঠল, আমাকে ছেড়ে দে কাপালিক, আমাকে ছেড়ে দে, আমি তোকে। এবার কাপালিক, তোকে ছেড়ে দিলে আমাকে আবার তুই জখম করবি। এবার তোর নিস্তার নেই রে। তখন তোকে বিশ্বাস করেছি, কিন্তু
আর না, আমি এখন জানি তোকে কিভাবে জব্দ করতে হবে। আমার তোকে আর আর দরকার নেই। তখন ভেবেছিলাম তোকে নিয়ে ভালো কাজ করব, গ্রামের লোক বেঁচে যাবে, কিন্তু কিন্তু তুই শুধরাবি না। এই বলেই কাপালিক নিজের কোমরের থেকে গোজা একটি জিনিস নিয়ে জ্বলন্ত চিতার কাছে এনে মন্ত্র পড়ে সেটা ছুঁড়ে দেয়, আর ডোম আবারও মরণ চিৎকার করে ওঠে। সাথে সাথে ডোম নিচে পড়ে যেতে কালো ধোঁয়া ওর গলা থেকে বেরিয়ে যায়, আর সেটা চিতার আগুনে এসে জ্বলে যায়। সবটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। সত্যি যে এমন কিছু হতে পারে তা ধারণার বাইরে। কোনো শয়তান অতৃপ্ত আত্মা এভাবেও নিজের কার্যসিদ্ধি করতে পারে তা আমার জানা ছিল না। কাপালিক নিজের বাকি কাজগুলো শেষ করে। আমি শুধু দেখেছি সেখানে দাঁড়িয়ে। দেখতে দেখতে ভোর হয়ে আসে। ক্লান্ত লাগছিল খুব আমার, তাই আমি শুয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। বেলা বাড়লে সেই বয়স্ক হরিকে সাথে নিয়ে এলে কাপালিককে দেখে হাত জোর করে তার পায়ে এসে প্রণাম করলাম। এবার আমিও প্রশ্ন করতে সাহস পাই, না হলে কাল রাত্রের বিভীষিকা আমার মনে ভয় ধরিয়ে দিয়েছিল। আগে আপনি যদি সেই কাপালিক হন তবে কোথায় ছিলেন আপনি? এবার কাপালিক বলল, আগের কথাগুলো তো সব জানোই। পরবর্তী ঘটনা হলো ওই সার্কাসের লোকটির আত্মা নিজের বাসনা পূরণের জন্য একটা দেহ খুঁজছিল, তাই সে বারে বারে সঠিক দেহ পেতে এমন করে সবাইকে মেরে ফেলে। কিন্তু আমাকে যখন সে ধরে তখন আমার শক্তির জোরে ওকে দূর করতে পেরেছিলাম। আমি ভেবেছিলাম ওকে নিয়ে আমার শক্তি বাড়িয়ে এই গ্রামের উপকার করব, কিন্তু সে যে অত মাস ধরে ওত পেতেছিল তা আমি জানতাম না। তবে প্রথম যার মৃত্যু হয় তাকে দেখে বুঝতে পারি যে ওর ইচ্ছেটা কি, যাতে আমার মরদেহ ভেসে উঠলে গ্রামের লোক কোনো সন্দেহ করতে না পারে, আর সে আমার দেহ পেয়ে যাবে। কিন্তু আমি বেঁচে যাই। এখান থেকে পালিয়ে আমি লুকিয়েছিলাম সঠিক সময় এলেই কাজ করব বলে। তুমি যে এসে আমার কাজ অনেকটা সহজ করে দিয়েছো, তোমার সাধনা আর সেই পদ্ম ফুলের বীজমালা। তখন যদি তুমি গ্রাম ঘুরে ঘুরে ওসব খুঁজে নিয়ে মালাটা না করতে, তবে আমিও পারতাম না ওকে শেষ করতে, বুঝলে? আর তারপর তো সব জানোই। তবে ওই লোকটির আত্মা তোমাকেও ধরতে চেয়েছিল। তোমার কাছে তোমার আশীর্বাদী মালা আছে বলে সেটা সে চুরি করে, কিন্তু তুমি আবারও তোমার বুদ্ধির পরিচয় দিলে। এবার বয়স্ক লোকটি বলে ওঠে, কিন্তু সেই লোকটি কিভাবে লোকের দেহে যেত? অনুমান করে বলতে পারি যে হয়তো যারা ওই নদীর জলে রায়ের দিকে আসতো তাদের দেহেই বাসা করেছে আর গলা চিরে বেরিয়ে যেত। তাই তো এই নদীতে লোকটির দেহের অংশ আমি খুঁজে পাই যখন আমাকে ফেলে দেয়, আর ওর দেহের নাভির অংশটা আমি তুলে আনি। সেটাই তো বসিয়ে দিতে হয় চিতায়, সেটা পড়তেই ও আর থাকতে পারে না। আমি তখন বলে উঠলাম, বাবা তাহলে আমাকে আপনার আশ্রয় দিন বাবা, আপনার কাছে অনেক কিছু শেখার আছে। কাপালিক হেসে আমার মাথায় হাত রাখেন ও আশীর্বাদও করেন। আগে ভেতরের মানুষকে চেনো, না হলে বুঝবে কি করে কার শরীরে কার আত্মার বাস। তারানাথ নিজের কথা শেষ করে হেসে আমাদের দিকে তাকায়। আমরা শূন্য রাবড়ির বাটি হাতে বসে আছি। কিন্তু ঠাকুরমশাই, ব্যাপারখানা আমার ঠিক বোধগম্য হলো না। আসলে বলতে চাইছি যে। এবার তারানাথই বলে ওঠে, জানতে চাইছো যে আমি আসলে এসব কিছু বুঝলাম কি করে, কি তাই তো? আর ওই পদ্ম ফুলের বীজের মালা সেসব কথা কি? আসলে যখন প্রথম কার্তিকের মৃতদেহ আমি দেখি তখনই বুঝেছি কোনো সমস্যা আছে। আর যেহেতু কিছু কিছু পুঁথি আমার পড়া ছিল, তাই জানতাম যদি কোনো অতৃপ্ত আত্মা নিজের মনোবাসনা পূরণ করতে চায়
তবে এভাবে কোনো জীবিত মানুষের শরীরে বাসা বাঁধে আর নিজের কাজ শেষ হলে শরীরের কোনো অংশকে ছিঁড়ে বের হয়। আমি আগে থেকে সেসব বলতে পারিনি, তাই চুপ করে নিজের কাজ করছিলাম। গ্রাম ঘুরে পদ্ম ফুলের বীজ জোগাড় করি, তাতেই কাজ দেবে, কেননা সে ফুলের যে গুণ তা নিজের কাজ করে দিবে। আর কাপালিক তো নিজের ভাগ্যের জোরে বেঁচে গেছে, পরে আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়। যেমন ওই কারো শরীরের ভেতর সত্যি অন্য কোনো আত্মা আছে কি না। এবার কিশোরী বলে ওঠে, আর আর ওই নদীতে তাহলে ওই কাপালিক লুকিয়েছিল? ডোমকে কখন ধরেছিল ওই আত্মা? নদীতে ছিল মনে হয়, তবে ডোমের শরীরে কিভাবে যে আত্মা গেল এ আমি বুঝলাম না। আর সেটা কেন যে বুঝলাম না, সেটা আজও রহস্য। ঠাকুরমশাইয়ের মুখ দেখে আমরা একটু হতবাক হই, কেননা তার কাছে যেটা রহস্য সেটা আমাদের কাছে দুঃসাধ্য। তবে কিশোরী তার স্বভাববশত মুচকি মুচকি হাসে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।